ভাবুন তো, এমন এক জঙ্গল যেখানে শিকারীরাই শিকারে পরিণত হয়। এক দানবীয় অ্যানাকোন্ডা বছরের পর বছর ধরে পুরো এলাকাকে মৃত্যুর রাজ্যে পরিণত করে রেখেছে। তবুও অঢেল সম্পদের লোভে কিছু মানুষ প্রবেশ করে সেই জঙ্গলের গভীরে, কিন্তু তারা জানতো না সামনে অপেক্ষা করছে রক্তাক্ত বিশ্বাসঘাতকতা আর ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। একে একে নিখোঁজ হতে শুরু করে দলের সদস্যরা, আর জঙ্গলের প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকে মৃত্যুর ফাঁদ। যতই তারা বাঁচার চেষ্টা করে ততই তারা জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর খেলায়, যেখানে শিকার আর শিকারীর পার্থক্য মুহূর্তেই বদলে যায়। বন্ধুরা, আজকে আমি যে মুভির কাহিনী আপনাদের শোনাতে চাচ্ছি তার নাম অ্যানাকোন্ডা। গল্পের শুরুটা এখান থেকেই। তাই বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেল আইকনটি চেপে রাখুন, কেননা আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি বিশাল নদীতে নৌকায় এগিয়ে যাচ্ছিল জেফ নামের এক শিকারী ও তার দুই সঙ্গী। তাদের উদ্দেশ্য ছিল সাপ ধরে শহরে বিক্রি করা, কিন্তু এবার তারা এমন এক এলাকায় যাচ্ছিল যেখানে সাধারণ শিকারীরা যাওয়ার সাহসই করে না। নৌকার ক্যাপ্টেন জেফকে বারবার সতর্ক করে বলেছিল এই এলাকায় ক্রিমসন নামের এক দানব অ্যানাকোন্ডা বাস করে, যার হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। কিন্তু জেফ টাকার অহংকারে ক্যাপ্টেনের কথা হেসেই উড়িয়ে দেয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর ক্যাপ্টেন অতিরিক্ত পারিশ্রমিক দাবি করলে জেফ ইচ্ছে করে টাকাগুলো নিচে ফেলে দেয়। খুশি মনে ক্যাপ্টেন যখনই টাকাগুলো তুলতে নিচে ঝুঁকে, জেফ তখন একটি ধারালো ছুরি তার গলায় বসিয়ে দেয়। অত্যন্ত নৃশংসভাবে তার মাথাটি কেটে সে নদীতে ভাসিয়ে দেয়। জেফের এমন কাজ দেখে জেফের সাথে থাকা দুই সঙ্গী প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং জেফ তাদের দিকে এগিয়ে এসে হুমকি দেয় তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে তাদের পরিণতিও ঠিক এই ক্যাপ্টেনের মতোই হবে। এরপর ভয়ার্ত সঙ্গীদের নিয়ে জেফ বনের আরো গভীরে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা গাছের আড়ালে সাপের একটি বিশাল ও প্রাচীন পাথরের মূর্তি দেখতে পায়। মূর্তিটি দেখে জেফ নিশ্চিত হয় এই বনে ক্রিমসন অ্যানাকোন্ডার অস্তিত্ব কেবল লোককথা নয়, বরং বাস্তব। ইতিমধ্যে তার সঙ্গীরা বনের এদিক ওদিক থেকে ছোট ছোট বিষাক্ত সাপ ধরে খুশি মনে ব্যাগে ভরতে শুরু করেছে, কিন্তু জেফ এই সাধারণ সাপগুলোর দিকে বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে সে ক্রিমসনকে খুঁজতে থাকে। সাপ ভর্তি ব্যাগ নিয়ে এক সঙ্গী যখন একা একা নদীর পাড়ে নৌকায় ফিরে আসে, তখন সে জলের ভেতর একটি শিউরে ওঠার মতো দৃশ্য দেখে। জেফ যে লোকটিকে গলা কেটে জলে ফেলে দিয়েছিল তার মস্তকবিহীন শরীরটি জলের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই মৃতদেহটি জলের নিচে তলিয়ে যায় এবং সেখান থেকে বিশাল আকৃতির কিছু একটা তার দিকে ধেয়ে আসতে থাকে। ভয়ে লোকটি জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই বিশাল অ্যানাকোন্ডাটি তার তীব্র ক্ষিপ্রতায় মুহূর্তের মধ্যেই লোকটির শরীর আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তীব্র চাপ দিতে থাকে। এরপর অ্যানাকোন্ডাটি লোকটিকে জ্যান্ত গিলে ফেলে। অন্যদিকে জেফের দ্বিতীয় সঙ্গীটি দেখতে পায় এক দানবীয় সাপ গাছের ডাল বেয়ে উপরে উঠছে এবং তার পেটের ফোলা অংশ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এইমাত্র আস্ত একটা মানুষ গিলে ফেলেছে। আতঙ্কে লোকটির পা জমে যায়। ঠিক তখনই সাপটি তার আগের শিকারের অর্ধগলিত দেহটি মুখ থেকে বমি করে উগরে দেয় এবং দ্বিতীয় লোকটিকেও পেঁচিয়ে ধরে গাছে ঝুলিয়ে গিলে খেতে শুরু করে। কিছুটা দূর থেকে জেফ এই পুরো দৃশ্য দেখছিল, তবে সে তার সঙ্গীদের বাঁচানোর কোনো চেষ্টাই করল না, বরং সে মনে মনে খুশি হয়, কারণ সে চেয়েছিল সাপটি কাউকে শিকার করায় ব্যস্ত থাকুক, যাতে সেই সুযোগে সে তার শটগান দিয়ে সাপটিকে অজ্ঞান করে খাঁচায় বন্দি করতে পারে। জেফ যখনই নিশানা তাক করে, ঠিক তখনই কোনো এক বিপদের সংকেত পেয়ে সাপটি তার শিকার অর্ধেক খাওয়া অবস্থায় ফেলে রেখে দ্রুত বনের গভীরে মিলিয়ে যায়। পরের দৃশ্যে আমাদের একটি সার্কাস দলের শো দেখানো হয়, যেখানে কিছু সার্কাস পারফর্মার অল্প কিছু দর্শকদের সামনে তাদের সার্কাস দেখাচ্ছিল। দর্শকবিহীন এই সার্কাসটি প্রায় বন্ধ হওয়ার পথে। ঠিক এমন সময় সেখানে বিলি ইয়াং নামে এক রহস্যময় যুবক আসে। সে সার্কাসের মালিকের সামনে টাকা ভর্তি একটি সুটকেস ছুড়ে দিয়ে সেখানকার সমস্ত কর্মীদের কিনে নেয়। বিলি সবাইকে জানায় সে থাইল্যান্ডে একটি সার্কাস খেলার পরিকল্পনা করছে, তাই সে তাদের সবাইকে থাইল্যান্ড নিয়ে যেতে চায়। পরের দিন সকালে বিলি সবাইকে নিয়ে একটি বড় বোটে তুলে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রার মাঝপথে বিলি বাথরুমে লুকিয়ে ফোনে কাউকে ফিসফিস করে বলছিল ডেলিভারি প্রস্তুত, খুব শীঘ্রই এদের নিয়ে পৌঁছাচ্ছি। তার কথা শুনে স্পষ্ট বোঝা যায় সে এই সরল মানুষগুলোর সাথে বড় কোনো প্রতারণা করতে চলেছে। কিছু দূর যাওয়ার পর দেখা যায় নদীর মাঝখানের পথটি বড় বড় কন্টেনার দিয়ে অবরুদ্ধ করে রাখা। বিলি ইয়াং সময় নষ্ট করতে রাজি না, তাই সে বোটের ক্যাপ্টেনকে কন্টেনারগুলো বোমা মেরে উড়িয়ে দিয়ে পথ পরিষ্কার করার নির্দেশ দেয়। পথ তো পরিষ্কার হয়,
কিন্তু বিস্ফোরণের তীব্র ধাক্কায় কন্টেনারের ভেতরে লুকিয়ে থাকা শত শত বিষাক্ত সাপ ছিটকে এসে নৌকার ডেকের উপর পড়তে শুরু করে। পুরো নৌকায় মুহূর্তের মধ্যেই সাপ ছড়িয়ে যায় এবং সেগুলো মানুষকে কামড়াতে শুরু করে। লেনি নামের এক সাহসী মেয়ে বুদ্ধি খাটিয়ে নৌকার ফায়ার পাইপ দিয়ে তীব্র বেগে জল ছেড়ে চারপাশের সাপগুলোকে নদীতে ভাসিয়ে দেয়। বিলি ইয়াং তখন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। সাঁতরে কোনো রকমে পারে ওঠার পর একটি কিংকোবরা তার সামনে এসে ফেনা তোলে। ঠিক তখনই এক ব্যক্তি এসে বুট দিয়ে সাপটির মাথা পিষে মেরে ফেলে এবং বিলির প্রাণ বাঁচায়। এই ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং জেফ। জেফ নিজেকে একজন বন্যপ্রাণী গবেষক পরিচয় দিয়ে তাদের নৌকায় আশ্রয় নেয়। এরই মধ্যে সার্কাস দলের ঝিয়াও নামের এক কর্মীর কানের ভেতর একটি সরু অত্যন্ত বিষাক্ত সাপ ঢুকে পড়ে। জেফ তখন তার হাতের আঙ্গুল কিছুটা কেটে সেই আঙ্গুল ঝিয়াওর কানের ভিতর ঢুকিয়ে দেয়। সাপটি রক্ত খেতে খেতে জেফের আঙ্গুলের সাথে বেরিয়ে আসে। জেফ সাপটিকে নদীতে ফেলে দেয়। লেনি এই ঘটনাটি দেখে বেশ অবাক হয় এবং সে বুঝতে পারে জেফ নিশ্চয়ই নিজের শরীরে নিয়মিত সাপের বিষ প্রবেশ করিয়ে নিজেকে বিষমুক্ত করেছে। লেনি তার এই সন্দেহের কথা বিলিকে জানালেও বিলি তা হেসেই উড়িয়ে দেয় এবং জেফকে তাদের রক্ষাকর্তা বলে মনে করে। কিছুক্ষণ পর জেফ নৌকার ক্যাপ্টেনের কাছে গিয়ে একটি মানচিত্র দেখায় এবং মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে বনের একটি নির্দিষ্ট বিপজ্জনক অংশে নৌকা নিয়ে যেতে বলে। ক্যাপ্টেন সাথে সাথেই জেফের দিকে অস্ত্র তাক করে সাফ জানিয়ে দেয় সে কোনোভাবেই সেখানে যাবে না। জেফ শান্তভাবেই সেখান থেকে চলে আসে। একটু পরেই দেখা যায় ক্যাপ্টেন যখন ডেকের এক কোনায় বসে মাছ ধরছিল, জেফ তখন জলের নিচ থেকে ক্যাপ্টেনকে টেনে নদীর গভীরে নিয়ে যায়। জেফ অত্যন্ত ঠান্ডা মাথায় ক্যাপ্টেনকে ডুবিয়ে মেরে ফেলে বনের সেই রাক্ষসে অ্যানাকোন্ডাকে আকর্ষণ করার জন্য। সে ক্যাপ্টেনের মৃতদেহটিকে নদীর জলে টোপ হিসেবে ব্যবহার করে। বন্ধুরা, গল্পটি কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, তাই যারা এখনো আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনোই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে আমাকে জানান এই দানবীয় অ্যানাকোন্ডার হাত থেকে লেনি ও তার সঙ্গীরা শেষ পর্যন্ত বাঁচতে পারবে কিনা। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। পরের দৃশ্যে দেখা যায় ক্যাপ্টেনের নিখোঁজ হওয়ার খবরে নৌকার ভেতর হুলস্থুল পড়ে যায়। লেনি সরাসরি জেফকে সন্দেহ করে, কিন্তু জেফ নির্বিকারভাবেই উত্তর দেয় এই হিংস্র জঙ্গলে মানুষ নিখোঁজ হওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা। ঠিক তখনই জলের নিচ থেকে জেফের পেতে রাখা ফিশিং রডের দড়িতে প্রচন্ড হ্যাচকা টান লাগে। জেফ দড়িটি টেনে ধরার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু ধস্তাধস্তির পর সাপটি দড়িতে এত জোরে টান দেয় জেফ ছিটকে নদীতে পড়ে যায়। কিন্তু জেফ অত্যন্ত চতুর শিকারী হওয়ায় সে সাঁতরে নদীতে ভাসমান একটি ছোট নৌকায় উঠে পড়ে এবং একটি ট্যাটা দিয়ে সাপটির গায়ে পার বসিয়ে দেয়। কিন্তু এতে সাপটি আরো বেশি রেগে গিয়ে জেফকে সহ পুরো নৌকাটি জলের নিচে ডুবিয়ে দেয়। দূর থেকে লেনি ও তার সঙ্গীরা এই দৃশ্য দেখে ধরে নেয় জেফ মারা গেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একটু পরেই জেফ তাদের নৌকায় উঠে আসে। সে হন্য হয়ে জলের ভেতর সাপটিকে খুঁজতে থাকে, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে অ্যানাকোন্ডাটি নৌকার ছাদ থেকে মুখ বাড়িয়ে দেয় এবং তার পেট থেকে ক্যাপ্টেনের অর্ধগলিত মৃতদেহটি ডেকের উপর বমি করে উগরে দেয়। এই বিভৎস দৃশ্য দেখে নৌকার সবাই প্রাণ ভয়ে চিৎকার করে কামরার ভেতর পালাতে শুরু করে। সাপটি যখন ডেকের ভেতরে দুই কর্মীকে আক্রমণ করতে যায়, ঠিক তখন জেফ পেছন থেকে একটি ধারালো অস্ত্র দিয়ে সাপের ঠিক পিঠে আঘাত করে বসে। অ্যানাকোন্ডাটি এবার জেফের দিকে ঘুরেই তাকে তাড়া করতে শুরু করলে জেফ পালিয়ে যায় এবং সাপটি জেফকে হন্য হয়ে খুঁজতে থাকে। বোটের সবাই যখন যার যার মতো লুকিয়ে আছে, সাপটি জেফকে খুঁজতে খুঁজতে বাথরুমে চলে যায়, যেখানে জিয়াও এবং তাদের দলের ছোট্ট শিশু লুকিয়ে ছিল। সাপটি তাদের উপর আক্রমণ করতে গেলে তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় এবং এরপর সাপটি লেনিকে আক্রমণ করতে শুরু করতেই জিয়াও পাশ থেকে একটি বড় কলসি সাপটির মুখের সামনে বাড়িয়ে দেয়। সাপটির মাথা কলসির ভেতর আটকে যায় এবং সে তা ভাঙার জন্য ধস্তাধস্তি করতে থাকে। এই হুড়োহুড়ির মধ্যে বোটে থাকা কেরোসিনের জার মেঝেতে পুরো পুরো নৌকায় তেল ছড়িয়ে যায়। অ্যানাকোন্ডাটি অবশেষে তার মাথা কলসি থেকে বের করতে পারলেও জেফ সেই সুযোগে তার গলায় একটি শক্ত দড়ির ফাঁস পরিয়ে দেয়, কিন্তু ততক্ষণে মেঝেতে ছড়িয়ে পড়া কেরোসিনে আগুন ধরে গেছে। মুহূর্তের মধ্যেই পুরো নৌকাটিতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। নৌকার সবাই নিজেদের বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। জেফ নিজেও নদীতে ঝাঁপ দেয়। লেনি এবং দলের বাকি সদস্যরা কোনো রকমের সাথে নদীর পাড়ে চলে আসে। চোখের সামনেই নিজেদের একমাত্র নৌকাটি পুড়ে যেতে দেখে বিলি ইয়াং মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। লেনি এই দুর্ঘটনার জন্য জেফকে দোষারোপ করতে শুরু করলে জেফ জানায় এই বনের ভেতর লুকিয়ে আছে আসল গুপ্তধন। সে বলে যদি তারা সবাই মিলে সেই দানব অ্যানাকোন্ডাটিকে খাঁচাবন্দি করতে পারে তবে আন্তর্জাতিক বাজারে সেটির দাম হবে কয়েক মিলিয়ন ডলার। এত টাকার কথা শুনতেই বিলি ইয়াং এর চোখ ছনাবড়া হয়ে যায়। সে থাইল্যান্ড যাওয়ার সমস্ত পরিকল্পনা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে জেফের দলে যোগ দেয়। জেফ তার মানচিত্রটি বের করে
সবাইকে দেখায় এবং বলে যদি তারা তাকে সাহায্য করে তবে সে তার বোটের মাধ্যমে মাত্র 2 দিনের মধ্যে সবাইকে নিরাপদে থাইল্যান্ডে পৌঁছে দেবে। লেনির মনে জেফকে নিয়ে প্রচন্ড সংশয় থাকলেও এই ঘন বন থেকে বেরোনোর অন্য কোনো উপায় না থাকায় সে অনিচ্ছা সত্ত্বেও বাকিদের সাথে জেফের নৌকায় যেতে রাজি হয়। কিন্তু তাদের দলের অন্য এক তরুণী এক বিষাক্ত মাকড়সার কামড়ে মাটিতে পড়ে যায়। জেফ তখন বলে এই বুনো মাকড়সার প্রতিষেধক কেবল তার নৌকাতেই আছে, তবে তা পেতে হলে সবাইকে তার নির্দেশ মেনে চলতে হবে। মেয়েটির জীবন বাঁচাতে লেনি ও তার সঙ্গীরা জেফের সব শর্ত মেনে নেয়। অনেকক্ষণ একটানা চলতে চলতে সার্কাস দলের সেই মেয়েটি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে নদীর জল পান করতে গেলে জেফ তাকে বাধা দেয়। সে সবাইকে সতর্ক করে বলে এই অঞ্চলের জলে এক ধরনের মারাত্মক পরজীবী পোকা আছে, এই জল যদি কোনো মানুষ ভুল করেও পান করে তবে সেই পোকাগুলো তার পেটে গিয়ে এমন তীব্র তৃষ্ণা সৃষ্টি করে যে মানুষটি পাগল হয়ে আরো জল পান করতে থাকে এবং এক পর্যায়ে নদীর গভীরে জলে ডুবে মারা যায়। জেফের এই ভয়ঙ্কর কথা শুনে সবাই আঁতকে ওঠে। পরের দৃশ্যে দেখা যায় সবাই যখন প্রচন্ড ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছিল এবং খাবার খাচ্ছিল তখন জেফ একটি সাপের গুহায় হাত ঢুকিয়ে আস্ত একটি অজগর ধরে নিয়ে আসে এবং সে সেটিকে খাওয়া শুরু করে। তার এই উদ্ভট কর্মকাণ্ড দেখে সবাই হতবাক হয়ে যায়। এর পরপরই সেখানে একটি বিশাল অ্যানাকোন্ডা চলে আসে। যদিও কেউ সেটা বুঝতে না পারলেও জেফ ঠিকই বুঝে ফেলে এবং সেটাকে ধরার প্রস্তুতি নিতে থাকে। এর মধ্যেই অ্যানাকোন্ডাটি সার্কাস দলের সবচেয়ে ছোট ছেলেটিকে পেছন থেকে ছোবল দিয়ে নিয়ে যেতে থাকে। সবাই যখন তাকে বাঁচানোর চেষ্টা করছিল জেফ তখন ছেলেটিকে সেই সাপের হাত থেকে রক্ষা করে। ঠিক তখনই দেখা যায় সার্কাস দলের অন্য এক কর্মীর ঘাড়ে থাকা ক্ষত দিয়ে পানিতে থাকা সেই পরজীবী তার শরীরে প্রবেশ করছে। এরপর বনের ভেতর রাত নেমে এলে সবাই পাহাড়ের একটি অন্ধকার সুড়ঙ্গের ভেতর আশ্রয় নেয়। জেফ তখন বিলির সাথে অতীতে ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনার কথা মনে করতে শুরু করে। আসলে এই বনের কিমসনের সাথে তার বহু পুরনো শত্রুতা। একবার এক শিকারের সময় এই রাক্ষসের সাপটি জেফকে আস্ত গিলে ফেলার জন্য তাড়া করছিল। জেফ নিজেকে বাঁচাতে জেফ একটি ঢালু পাহাড়ে রাখা শক্ত কাঠের বক্সের ভেতর লুকিয়েছিল, কিন্তু সাপটির ধাক্কায় সেই ভারী বাক্সটি পাহাড় থেকে গড়াতে গড়াতে নিচের নদীর কন্টেনারগুলোর মাঝখানে এসে আটকে যায়। সেদিনের পর থেকেই সে সেই বক্সের ভেতরেই বন্দী ছিল। অবশেষে এই সার্কাস দলটি যখন রাস্তা পরিষ্কার করার জন্য ডিনামাইট দিয়ে কন্টেনারগুলো উড়িয়ে দেয় সেই বিস্ফোরণে জেফের বক্সটি ভেঙে গেলে সে বাইরে বেরিয়ে আসে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন সার্কাস দলের এক কর্মীর হঠাৎ ঘুম ভেঙে যায়। সে সেখানে তার ভাইকে না দেখে খুঁজতে থাকলো। সে তার ভাইকে মানে যার শরীরে পরজীবী ঢুকে পড়েছিল তাকে খুঁজতে খুঁজতে সুড়ঙ্গের বাইরে নদীর পাড়ে চলে আসে এবং দেখে তার ভাইটি চোখ মুখ উল্টে নদীর জলের ভেতর দাঁড়িয়ে বিষাক্ত জল পান করছে। কিন্তু নদীর সেই মারাত্মক পরজীবীগুলো এতক্ষণে তার ভাইয়ের মস্তিষ্ক পুরোপুরি বিকল করে দিয়েছে। সে তার ভাইকে বাধা দিতে গেলেও তার ভাই সেই পানি পান করতেই থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে একটি বিশাল অ্যানাকোন্ডা চলে আসে। তখন সে ভয়ে একটু দূরে চলে গেলে অ্যানাকোন্ডাটির সাথে সাথে এক ছোবলে তার ভাইকে পানির গভীরে নিয়ে যায়। পরের দিন সকালে সবাই যখন আবারও যাত্রা শুরু করে তখন তারা এমন একটি জলাভূমিতে এসে পৌঁছায় যেখানে চারপাশ ঘন জঙ্গল। জেফ তাদের জানায় গন্তব্যে পৌঁছানোর জন্য এই জলরাশির ভেতর দিয়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। কিছু দূর এগোতেই দলের যে সদস্যটি রাতে তার ভাইকে হারিয়েছিল সে মানসিকভাবে ভেঙে পড়ায় সবার পেছনে পড়ে গিয়েছিল। ঠিক সেই সুযোগেই জলের নিচ থেকে এক বিশাল অ্যানাকোন্ডা এসে তাকে পেঁচিয়ে ধরে। লেনি তাকে বাঁচানোর চেষ্টা করলেও এর মধ্যেই সাপটি লোকটিকে মেরে ফেলে। তখন সবাই নিজেদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে পাড়ের দিকে দৌড়াতে শুরু করলে সাপটি সেই লোকটিকে জলের নিচে টেনে নিয়ে যায় এবং অবশেষে বাকি সবাই নদীর ওপারে থাকা জেফের নৌকার কাছে এসে পৌঁছায়। সেখানে পৌঁছানো মাত্রই জেফ সেই মাকড়সার কামড় খাওয়া মেয়েটিকে প্রতিষেধক ইঞ্জেকশন দিয়ে দেয়। এই জায়গা থেকে থাইল্যান্ডের সীমান্ত খুবই কাছে। সবাই যখন ভাবছিল এবার তারা হয়তো এই নরক থেকে মুক্তি পাবে, ঠিক তখন জেফ তাদের সামনে বন্দুক উঁচু করে পথ আটকে দাঁড়ায়। আসলে জেফ শুরু থেকেই এই সাধারণ লোকগুলোকে কোনো সাহায্য করতে চায়নি। সে তাদের এনেছিল এই হিংস্র ক্রিমসনকে আকর্ষণ করার জন্য, যাতে এদের জ্যান্ত টোপ হিসেবে ব্যবহার করা যায়। জেফ হেসে বলে, আমি তো তোমাদের নিরাপদে এখানে নিয়ে এসেছি, এবার তোমাদের পালা আমার চুক্তি পূরণ করার। এই কথা শোনা মাত্রই বিলি ইয়াং তার পকেট থেকে একটি ধারালো ফোল্ডিং ছুরি বের করে জেফের সাথে গিয়ে দাঁড়ায় এবং সবাইকে জেফের নির্দেশ মেনে নিতে বলে। লেনি ক্ষিপ্ত হয়ে জেফকে জিজ্ঞেস করে, তুমি কি টাকার জন্য পুরোপুরি পাগল হয়ে গেছো? জেফ ঠান্ডা মাথায় উত্তর দেয়, সাপটি যখন কাউকে গিলে খেতে ব্যস্ত থাকবে তখন তার পুরো মনোযোগ নষ্ট হয়ে যাবে এবং সেই সুযোগেই আমি তাকে ভারী জাল দিয়ে কাবু করব। এরপর জেফ ও বিলি সার্কাস দলের ঝিয়াও এবং সেই ছোট্ট ছেলেটিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তাদের নদীর কিনারায় টোপ হিসেবে বসিয়ে রাখে। বন্দি থাকা সেই ছোট্ট ছেলেটি বিলিকে উদ্দেশ্য করে বলে, তুমি আমাদের সাথে এমনটা কেন করছো? এই কথা শুনে বিলি বিভৎসভাবে হাসতে থাকে এবং বলে, আমি তো তোদের
সবাইকে থাইল্যান্ড নিয়ে তোদের শরীরের মূল্যবান অঙ্গপ্রত্যঙ্গ চড়া দামে বিক্রি করে দেওয়ার চুক্তি করে ফেলেছিলাম। আমার আসল ব্যবসায় মানুষের অঙ্গ পাচার করা। বিলির এই চরম বিশ্বাসঘাতকতার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ইতিমধ্যে জেফ লেনি এবং তার সাথে মেয়েটিকেও দড়ি দিয়ে বেঁধে ফেলে। সেই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য একটু বুদ্ধি খাটায়। সে এমন ভান করে যেন সে জেফের বশ্যতা স্বীকার করে নিয়েছে। জেফ আর লোভ সামলাতে না পেরে মেয়েটির হাতের বাঁধন খুলে দিলে সে গাছের আড়ালে চলে যায়। জেফও মেয়েটির পিছু পিছু গাছের আড়ালে যায়। জেফ যখন তার মায়াজালে মগ্ন, ঠিক তখনই মেয়েটি জেফের পকেট থেকে তার ব্যাকআপ পিস্তলটি বের করে সরাসরি জেফের বুক বরাবর ট্রিগার চাপে। কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকের সেফটি লক অন থাকায় কোনো গুলিই বের হয় না। জেফ মেয়েটির হাত থেকে পিস্তলটি নিয়ে যখনই তাকে গুলি করতে যাবে, ঠিক তখন সেখানে লেনি চলে আসে এবং একটি ভাঙা কাচের ধারালো টুকরো জেফের পেটের এক পাশে বসিয়ে দেয়। জেফ লেনিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিলে অন্য মেয়েটিও তখন জেফের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর শুরু হয় তাদের মধ্যে ধস্তাধস্তি। লেনি এবং সাথে মেয়েটি জেফের হাত থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। অন্যদিকে বনের এক কর্নার থেকে একটি বিশাল অ্যানাকোন্ডা জালের নিচে টোপ হিসেবে বেঁধে রাখা সেই দুইজনের কাছে আসতে থাকে। বিলি ইয়াং কিছুটা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দের সাথে এই দৃশ্য দেখছিল, কিন্তু লোভী বিলি জানতো না সে যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক মাথার উপরেই গাছের ডালে আরেকটি অ্যানাকোন্ডা তার দিকে মুখ বাড়িয়ে আছে। বিলি ইয়াং কিছু বুঝে ওঠার আগেই দানবীয় অ্যানাকোন্ডাটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক ঝটকায় তাকে উপরের দিকে তুলে নেয়। বিলির হাতের দড়িটি তখন ছুটে যায় এবং টোপ হিসেবে বাঁধা সেই দুইজনের উপর একটি ভারী জাল এসে পড়ে, যা তাদের অন্য সাপের হাত থেকে রক্ষা করে। এদিকে ধস্তাধস্তির এক পর্যায়ে আহত জেফ যখন লেনির সাথে থাকা মেয়েটিকে মারার চেষ্টা করছিল, তখন লেনি একটি ভারী কাঠের গুঁড়ি দিয়ে জেফের মাথায় আঘাত করে। আঘাতে জেফ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর লেনি দ্রুত দৌড়ে জলের নিচে বন্দি থাকা তার দুই সঙ্গীকে মুক্ত করে, কিন্তু দুর্ভাগ্যবশত হাতাহাতির সময় যে গুলি চলেছিল তা লেগেছিল লেনির সাথে মেয়েটির বুকে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি সেখানেই মারা যায়। এবার আর কোনো উপায় না দেখে বেঁচে থাকা বাকি তিনজন নিজেদের বাঁচাতে জেফের বড় নৌকাটির কাছে চলে আসে, যেন সেখান থেকে তারা পালাতে পারে। ঠিক সেই মুহূর্তে জিয়াওয়ের ঘাড়ে আচমকাই একটি ইঞ্জেকশন এসে লাগে এবং জিয়াও অজ্ঞান হয়ে যায়। জেফ এবার তিনজনকেই সেখানে শক্তভাবে বেঁধে ফেলে এবং তাদেরকেই টোপ বানিয়ে আবারও ক্রিমসনকে ধরার জন্য ওত পেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চারপাশটি বিশাল অ্যানাকোন্ডা হিস হিস করতে করতে বন্দি তিনজনের দিকে এগিয়ে আসে এবং সাপগুলো যখনই তাদের কামড়াতে যাবে, ঠিক তখন পুরো জঙ্গল আচমকা এক ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে যায় এবং অ্যানাকোন্ডাগুলো কোনো এক অদৃশ্য শক্তির ভয়ে লেনিদের ছেড়ে এক এক করে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে বনের আসল রাক্ষস ক্রিমসন। ক্রিমসন অ্যানাকোন্ডাটি আকারে ছিল বিশাল বড়, তার চোখগুলো ছিল অত্যন্ত হিংস্র। লেনিদের যখন ক্রিমসন আষ্টে পিষ্টে পেঁচিয়ে ফেলে, ঠিক তখন দূর থেকে জেফ তার হাতে থাকা জালের লিভার টেনে ধরতেই ক্রিমসন সেই জালে আটকা পড়ে। ক্রিমসন ফাঁদে আটকে ছটপট করতে শুরু করলে জালটি ছিঁড়ে যায়। জেফ দড়ির শেষ প্রান্তটি সাথে সাথে নিজের কোমরে বেঁধে বড় দুটি গাছের মাঝখানে দাঁড়িয়ে তার সর্বশক্তি দিয়ে সাপটিকে টেনে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু ক্রিমসনের দানবীয় শক্তির সামনে জেফ খড়কুটোর মতো উড়ে যায়। টানাপোড়েনের এক পর্যায়ে জেফ দুটি গাছের চিপায় এমনভাবে আটকে যায় সে আর নড়াচড়া করতে পারছিল না। এই সুযোগে ক্রিমসন তার শরীরের সমস্ত ক্ষোভ নিয়ে জেফের দিকে এগিয়ে যায় এবং জেফকে চেপে ধরে তার শরীরের প্রতিটি হাড় গুঁড়ো করতে থাকে এবং জেফকে আস্ত গিলে ফেলে। জেফের এই নির্মম পরিণতি দেখে লেনি ও তার সঙ্গীরা কোনো রকমে শক্ত দড়ি ছিঁড়ে ফেলে এবং অবশেষে তারা তিনজন মুক্ত হয়ে বনের ভেতর লুকিয়ে পড়ে। জেফকে শেষ করেই ক্রিমসন লেনিদের পিছু নেয়। তারা তিনজন বাঁচার জন্য বনের গভীরে ঘন গাছের আড়ালে গিয়ে লুকায়, কিন্তু এই পুরো জঙ্গলটি ছিল ক্রিমসনের সাম্রাজ্য। ক্রিমসন ক্ষণিকের মধ্যেই তাদের খুঁজে বের করে এবং শেষ কামড় দেওয়ার জন্য যখন মুখ হাঁক করে তাদের দিকে আসতে থাকে আর লেনিরা চোখ বন্ধ করে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই বনের বাতাসে একটি ধাতব শীষ কাটার শব্দ হয়। আসলে এই পটটিতে জেফ আগে থেকেই একটি অত্যন্ত ধারালো এবং শক্তিশালী লোহার সরু তার দুই গাছের সাথে টান টান করে বেঁধে রেখেছিল। ক্রিমসন এত তীব্র গতিতে আসছিল যে সেই তারে লেগে ক্রিমসনের বিশাল মাথাটি মাঝখান থেকে কেটে দুই খণ্ড হয়ে যায় এবং এভাবেই বনের সবচেয়ে বড় দানবটি সেখানেই শেষ হয়ে যায়। লেনি, ঝিয়াও এবং ছোট্ট ছেলেটি অবশেষে এই অভিশপ্ত জঙ্গল ছেড়ে থাইল্যান্ডের নিরাপদ সীমান্তের দিকে এগিয়ে যায়। এটাই ছিল অ্যানাকোন্ডা মুভির গল্প। লোভ, বিশ্বাসঘাতকতা আর প্রকৃতির নির্মম প্রতিশোধের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত আমরা এই গল্পে দেখতে পেলাম। বন্ধুরা, পরবর্তীতে আপনারা আর কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান বা আপনাদের প্রিয় কোনো মুভি থাকলে সেটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান এবং দয়া করে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন। আপনাদের প্রতিটি মতামত আমাকে পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা যোগাবে।